আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার আজকে সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে বেসিক কিছু আলোচনা, যেমন পরিণতি কি, এর পরিচয়, পরিবার ও সমাজের ধারণা নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, শুধু ভিডিও দেখে গেলে পরীক্ষা ভালো করা সম্ভব নয়, নিজে থেকে নোট করলে সেই পড়াটা বেশি মন থাকে। আজ আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু বেসিক তথ্য সম্পর্কে জানবো, যেমন হচ্ছে পরিণতি কি, এর পরিসর, পরিবার এবং সমাজের ধারণা। পরিণতি কি? পরিণতি বিষয়টা জানতে হলে তোমার আগে মানুষের রাষ্ট্র সম্পর্কে জানতে হবে। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক, নাগরিকতার কিছু কাজ আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো চলো শুরু করি। যেমন পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এইটি নাগরিকতার সাথে সম্পর্কিত সকল কাজ নিয়ে আলোচনা করে। পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যা ল্যাটিন শব্দ। পরিণতি ইংরেজি প্রতিশব্দ, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে তোমাদের আসে। আর সিভিক শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, দুইটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে সিভিক্স এবং সিভিটাস। সিভিক্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে নাগরিক, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটিজেন, এবং সিভিটাস বাংলার প্রতিশব্দ হচ্ছে নগর রাষ্ট্র, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটি স্টেট। তো পরীক্ষার সময় ইংরেজি পরিণতির ইংরেজি প্রতিশব্দ অথবা সিভিসের বাংলা অর্থ, সিভিটাসের বাংলা অর্থ, এগুলো কিন্তু এমসিকিউতে এসে থাকে, তাহলে এগুলো অবশ্যই নোট করে রাখবে। তারপর দেখো, প্রাচীন গ্রিসে তৎকালীন সময়ে ছোট ছোট নগর অঞ্চল বেঁধে নগর রাষ্ট্র গঠিত হতো। যেমন হচ্ছে প্রাচীন গ্রিসের নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। প্রাচীন গ্রিসে গড়ে ওঠা এক একটি ছোট অঞ্চল নিয়ে গঠিত হতো নগর রাষ্ট্র, অর্থাৎ প্রাচীন গ্রিসে যে ছোট ছোট অঞ্চলগুলো ছিল সেগুলোকে নিয়েই হচ্ছে নগর রাষ্ট্র গঠিত হতো। যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকেই নাগরিক বলা হতো। অর্থাৎ তৎকালীন সময়ে শুধু পুরুষদের মধ্যেই নাগরিকতা অর্জনের বিষয়টি ছিল। তৎকালীন সময়ে নারীদের অথবা দাস প্রথা বিদ্যমান ছিল, নারীদের তারা নাগরিক অধিকার দিত না। যেমন দাস মহিলা বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ ছিল না, তাই তারা কি নাগরিক হিসেবে গণ্য হতো না। তাহলে এমসিকিউ বা হচ্ছে তোমার কমার্কে আসতে পারে, প্রাচীন গ্রিসে কাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না, তখন তোমার অ্যান্সার হবে দাস ও মহিলা বা বিদেশের রাষ্ট্রীয় কাজে যারা হচ্ছে আসতো কিন্তু সরাসরি অংশগ্রহণ করতো না তাদের। ধীরে ধীরে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক রাষ্ট্র রূপ লাভ করে 17 এবং 18 শতাব্দীতে। এটাও এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে নাগরিকতা বিষয়টা এবং এই যে নগর রাষ্ট্র, এগুলো আধুনিক রাষ্ট্র হিসেবে রূপ লাভ করে কত শতাব্দীতে? 17 এবং 18 শতাব্দীতে। একটা সময় গিয়ে নারীদের যে নারী এবং হচ্ছে দাস প্রথা সেটা বিলুপ্ত হয়ে যায় 1807 সালে, এবং নারীরা ভোটাধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার পায় 1919 সালে। তারপর দেখো, আধুনিক রাষ্ট্র গঠিত হয় সার্বভৌমত্বের ভিত্তিতে, একটি সুনির্দিষ্ট ভূখণ্ডে এবং একটি জনগোষ্ঠীকে নিয়ে। অর্থাৎ বর্তমান সময়ের যে রাষ্ট্র সেটা গঠিত হয়েছে সার্বভৌমত্বের ভিত্তিতে। এখানে আইনের শাসন, বিচার ব্যবস্থা, সুসংগঠিত প্রশাসন এবং সরকার গঠনের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা দেওয়া হয়। একই সাথে এখানে কারাগারের নিরাপত্তা দিয়ে থাকে পুলিশ, সেনাবাহিনী। তারা হচ্ছে জনগণকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করে। বহিঃশক্তি মানে অন্যান্য দেশের আক্রমণ থেকে তারা কি রক্ষা করে। আধুনিক রাষ্ট্রে নারী পুরুষকে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় অধিকার প্রদান করে। বর্তমানে নারীদের ধারার পরিবর্তন হয়েছে, তাই রাষ্ট্রের পরিবর্তে গঠিত হয়েছে জাতিরাষ্ট্রের গঠন। যেমন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 15 কোটি। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকেই নাগরিকতা বলে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, নাগরিকতা বলতে কি বোঝো? নাগরিকতা হচ্ছে রাষ্ট্র প্রদত্ত নাগরিকের যে মর্যাদাটা দেওয়া হয় সেটাকেই নাগরিকতা বলা হয়। এখন পরিণতির বিষয়বস্তু নাগরিক এবং রাষ্ট্রের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতি জিনিসটা হচ্ছে তোমার রাষ্ট্র এবং নাগরিকের সুসম্পর্ক বজায় থাকবে, সমাজের ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং নাগরিক রাষ্ট্রের প্রতি যে কর্তব্য দায়িত্ব সেগুলো সম্পর্কে আলোচনা করে। এজন্য ব্রিটিশ বিজ্ঞানী E.M. হোয়াইটের মতে পরিণতি হলো নাগরিকতা বিষয়ক এরকম এক ধরনের বিজ্ঞান যা নাগরিকের অতীত,
বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, মানবতার সাথে সকল বিষয় নিয়ে আলোচনা করা। অর্থাৎ পৌরনীতি একটা মূল্যবান একটা শাখা, যেখানে নাগরিকের অতীত অর্থাৎ নাগরিকের অতীতের অবস্থা কেমন ছিল এবং বর্তমানে সেটা কেমন হয়েছে এবং ভবিষ্যতে কিরকম হবে এবং তার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে তার যে সকল বিষয়গুলো নিয়ে আলোচিত হবে বিস্তারিত, সেগুলোকে আমরা পৌরনীতি ও নাগরিকতা বলি। পরীক্ষার মধ্যে এটা কতে বেশি সময় কি চলে আসে। এখন দেখো পৌরনীতির বিষয়বস্তু, অর্থাৎ আমরা এই যে পৌরনীতিকে আলোচনা করব সেটাকে দুই ভাগে আলোচনা করা যায়। এক হচ্ছে ব্যাপক অর্থে অর্থাৎ বিস্তৃতভাবে আলোচনা করা যায়, আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে অর্থাৎ ছোটভাবে আলোচনা করা যায়। এখন ব্যাপক অর্থে কিভাবে আলোচনা করব? অধিকার ও কর্তব্য, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়ে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল বিষয় নিয়ে যখন একসাথে আলোচনা করবে তখন সেটাকে আমরা ব্যাপক অর্থে বলবো। আর সংকীর্ণ অর্থেও শুধু নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে যে আলোচনাটা করা হয় সেটা হচ্ছে পৌরনীতি নাগরিকতার সংকীর্ণ বিষয়বস্তু। অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা নাগরিক, পরিবার, সমাজ, রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে পৌরনীতি ও নাগরিকতার সংকীর্ণ অর্থে। এখন দেখো পৌরনীতি ও নাগরিকতার পরিসর বা বিষয়বস্তুকে আরও কিছুভাবে আলোচনা করা যায়, যেমন হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। নাগরিকের অধিকার ও কর্তব্য বলতে কি বুঝো? প্রথমত তোমাকে জানতে হবে অধিকার বলতে কি বুঝো। রাষ্ট্রের কর্তৃক আমরা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকি সেগুলোকে বলা হয় অধিকার, এবং নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব আছে সেগুলোকে আমরা বলি কর্তব্য। এখন সেই অধিকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মৌলিক অধিকার হতে পারে। অর্থাৎ রাষ্ট্র তোমাকে সামাজিক অধিকার দিবে, রাজনৈতিক অধিকার দিবে, অর্থনৈতিক অধিকার দিবে এবং মৌলিক অধিকার ভোগ করার সুযোগ সুবিধা প্রদান করবে। এখন রাষ্ট্রের প্রতি শুধু হচ্ছে আমাদের অধিকার ভোগ করলে হবে না, আমাদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। যেমন হচ্ছে আমাদের কর্তব্যগুলো কি কি? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং আইন মান্য করা, যেটা কিনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা অর্থাৎ যার যার নিজ সন্তানকে শিক্ষিত করা, শিক্ষাদান দেওয়া এবং রাষ্ট্রের সেবা করা ইত্যাদি হচ্ছে আমাদের নাগরিকের কর্তব্য। তারপরে পয়েন্ট দেখো সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো? যেমন হচ্ছে পরিবার। পরিবার এক ধরনের সামাজিক প্রতিষ্ঠান, যেখান থেকে একজন শিশু থেকে শুরু করে একজন নাগরিক সকল বিষয় হচ্ছে জ্ঞান লাভ করে। ছোট ছোট বিষয় হচ্ছে সে পরিবার থেকে মানুষের শেখা। তেমনি হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, দল, প্রতিষ্ঠানের উৎপত্তি, প্রকৃতির, কার্যাবলী কেমন হবে এই সম্পর্কে পরিণীতির পরিসর অথবা পৌরনীতি হচ্ছে এসব বিষয় নিয়ে আলোচনা করে। সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, সংবিধান, জনমত এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপাদান। তারপর দেখো হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে একটি প্রাচীনতম সামাজিক প্রতিষ্ঠান, যেখান থেকে একজন শিশু ছোট থেকে বড় হয় এবং সেখান থেকেই সে সকল বিষয় সম্পর্কে আলোচিত যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে জ্ঞান লাভ করে। যেমন পরিবার হচ্ছে প্রাচীনতম এক ধরনের প্রতিষ্ঠান। আর পরিবার বলতে তুমি নর্মালি সাধারণ কথায় তুমি কি বুঝো? পরিবার বলতে এমন এক শ্রেণীকে বোঝায় বা এমন এক সমাজকে বোঝায় যেখানে শিশু ছোট থেকে বড় হয় এবং একসাথে তাদের রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যেমন পরিবার হচ্ছে এমন কয়েকজন মানুষ যারা রক্ত বা বিবাহ সূত্রে আত্মীয় এবং যেখানে প্রাপ্তবয়স্কের দেখাশোনা করে। পরিবার হতে হলে অবশ্যই সেখানে রক্তের সম্পর্ক থাকতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। অর্থাৎ এখানে রক্তের সম্পর্ক, বিবাহ বন্ধন, তারপর তাদের যে দেখাশোনা, আত্মীয়তা এবং প্রাপ্তবয়স্কদেরও যে দেখাশোনা, সেসব বিষয়গুলো মূল প্রাধান্য বিষয়। এজন্য মার্কিন সমাজবিজ্ঞানী R.M. ম্যাকাইভার বলেছেন, সন্তান জন্মদান, লালন পালন, গঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। অর্থাৎ সন্তান জন্মদান দিতে হবে এবং সেটাকে লালন পালন করা এবং সেখানে সুসংগঠিত যে ক্ষুদ্র বর্গ গড়ে উঠবে সেটাকে আমরা পরিবার বলি। এখন পরিবার আমাদের কি কি দেয়? স্নেহ দেয়, মায়া, মমতা, ভালোবাসা, অর্থনৈতিক সম্পদ, ব্যবস্থাপনা, যত্ন ও নিয়ন্ত্রণ সবকিছুই পরিবারের কার্যাবলী। এখন আমরা পরিবারের শ্রেণী বিভাগ সম্পর্কে জানব। পরিবারের শ্রেণী বিভাগ নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ে তিনটি সম্পর্কে জেনেছি।
যেমন বংশগণনার নেতৃত্বে পরিবার, পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার, বৈবাহিক সূত্রে পরিবার। বংশগণনার ভিত্তিতে অর্থাৎ পরিবারে হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, আরেক হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এবং পরিবারের কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার, একক পরিবার, যৌথ পরিবার। বৈবাহিক সূত্রে পরিবার হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে একপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার, বহুপতি পরিবার। বংশগণনার নেতৃত্বে যে পরিবারটা আছে সেটা আমি বললাম যে পিতৃতান্ত্রিক। এখন পিতৃতান্ত্রিক বলতে তুমি কি বোঝো? যে পরিবারের পিতা বড় অর্থাৎ প্রধান, যে কিনা ফ্যামিলির পরিবারের সকল কার্যাবলী সম্পাদন করে, অর্থাৎ সেই পরিবারের পিতাই প্রধান, সেই পরিবারকে পিতৃতান্ত্রিক পরিবার বলে। আর যে পরিবারের মাতা প্রধান তাকে হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার বলে। মাতৃতান্ত্রিক পরিবার আমাদের বাংলাদেশে সচরাচর দেখা না গেলেও কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী জাতির মধ্যে দেখা যায়, যেমন হচ্ছে গারো সমাজ এবং খাসিয়া প্রভৃতি। পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে একক পরিবার আর একটা কি যৌথ পরিবার। একক পরিবার বলতে কি বোঝো? যেখানে মা বাবা সহ তাদের অবিবাহিত সন্তান সন্ততি থাকবে সেটাকে একক পরিবার বলি। অর্থাৎ মা বাবা থাকবে, অবিবাহিত সন্তান সন্ততিকে থাকবে। যৌথ পরিবার বলতে কি বোঝো? যেখানে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সকলে মিলে একত্রে বসবাস করে, সেই পরিবারকে আমরা যৌথ পরিবার বলে থাকি। একক পরিবার আরেকটি নাম হচ্ছে অনুপরিবার, যেটা কিনা অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে চলে আসে যে অনুপরিবার বলতে কি বোঝো। তখন তোমার মাথায় রাখতে হবে যে একক পরিবারের আরেকটি নাম হচ্ছে অনুপরিবার। এখন আমরা পরিবারের কার্যাবলী সম্পর্কে জানবো। অর্থাৎ পরিবার যখন গঠন করা হয় অবশ্যই এর নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যেগুলো পরিবারের দায়িত্ব হিসেবে রয়ে যায়। তো প্রথমত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জৈবিক কাজ। জৈবিক কাজ বলতে এমন কিছু কাজকে বলে যা অবশ্যই পালনীয় এবং পরিবারের মুখ্য উপাদান বা হচ্ছে দায়িত্ব হিসেবে রয়ে যায়। যেমন হচ্ছে বিবাহ বন্ধনে অবশ্যই আবদ্ধ থাকতে হবে, তারপর সন্তানকে জন্মদান দেওয়ার পর তার সঠিক লালন পালন, এগুলোই হচ্ছে জৈবিক কাজ। অর্থাৎ পরিবারের প্রথম প্রাধান্য বিষয় হচ্ছে জৈবিক কাজ, যেগুলো কিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং সন্তান জন্মদান এবং লালন পালন করতে হবে। তারপর দেখো শিক্ষামূলক কাজ। অর্থাৎ একটা শিশু যখন জন্ম থেকে বড় হয়, বেড়ে ওঠে, তখন সে পরিবার থেকেই তার প্রথম কথা বলা, প্রথম বর্ণ শেখা, প্রথম অক্ষর শেখা সবকিছু পরিবার থেকে পেয়ে থাকে। পরিবারের সদস্য যেমন মা বাবা, দাদা দাদি সকলের থেকে ছোট ছোট বিষয় সে যখন শিখে, সেটাই হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয় হিসেবে পরিচিত হয়। অর্থাৎ শিক্ষামূলক কাজ বলতে বর্ণনার সাথে পরিচিত পারস্পরিক সহায়তা, সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মাবর্তিতা, এগুলো যে মানবিক গুণাবলী সেগুলো সবকিছু একটা শিশু পরিবার থেকে শিখে। এই পরিবারকে এজন্য শাশ্বত বিদ্যালয় বলা হয়, অথবা একজন শিশুর বা একজন মানুষের জীবনের প্রথম পাঠশালা বলা হয়। এখন তোমাদের এটা ক্ষতে বেশিরভাগ সময় চলে আসে যে পরিবারকে কেন শাশ্বত বিশ্ববিদ্যালয় বলা হয়, অথবা শিশুর জীবনের প্রথম পাঠশালা কোনটি, ব্যাখ্যা করো। এরপর আমরা শিখব অর্থনৈতিক কাজ। এখন পরিবার গঠন করার পর পরিবার চলাচল করার জন্য অবশ্যই কিছু অর্থনৈতিক কার্যাবলী রয়েছে, যা একটা নাগরিক থেকে শুরু করে একটা মানুষ থেকে শুরু করে সবারই দরকার। তাদের যে ভরণ পোষণ, তাদের শিশুদের হচ্ছে শিক্ষাদান, এই যে অর্থনৈতিক যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিবারের আরেকটি বিষয়। যেমন হচ্ছে মৌলিক অধিকার পূরণ করা। আমাদের মৌলিক অধিকার বলতে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, নিরাপত্তাকে বুঝি। সেই অধিকারগুলো পরিবার হচ্ছে পূরণ করে থাকে। অর্থাৎ আরেকভাবে অর্থ উপার্জনের মাধ্যমে কুটির শিল্প অথবা মৎস্যচাষ, পশুপালন ইত্যাদি কাজে যখন তারা হচ্ছে সহায়তা করে, সেটা হচ্ছে পরিবারের অর্থনৈতিক কাজ। অর্থাৎ উপার্জন করার জন্য বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করতে হয়। যেমন হচ্ছে কুটির শিল্প, ঘরে বসে যে শিল্পটা ছোট শিল্প, তারপর হচ্ছে মৎস্য চাষ অথবা পশুপালন করা, এগুলো সবই পরিবারের অর্থনৈতিক কাজ। তারপর আসছে আমাদের হচ্ছে রাজনৈতিক কাজ। অর্থাৎ আদেশ নির্দেশ মেনে চলা, অধিকার, বুদ্ধি, বিবেক, আত্মসংযম শিক্ষা, সুনাগরিক হতে সহায়তা করা, এগুলো সবই হচ্ছে পরিবারের কার্যাবলীর রাজনৈতিক কাজ। তোমাদের যে হচ্ছে উদাহরণ হিসেবে রয়েছে এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে চলে আসে। যেমন হচ্ছে আদেশ নিষেধ মেনে চলা কোন ধরনের কাজ পরিবারে, তখন তোমাদের বলতে হবে এটা হচ্ছে পরিবারের কি রাজনৈতিক কাজ। যেমন হচ্ছে
বুদ্ধি, বিবেক, আত্মসংযম, এগুলো হচ্ছে সুনাগরিকের 3টা গুণ। সুনাগরিক হতে হলে অবশ্যই এই 3টা বিষয় তোমাকে পালন করতে হবে, যেটা কিনা তোমার পরিবার হতে তুমি শিক্ষা পেয়ে থাকো। এবং বড়দের থেকে রাজনৈতিক বিষয়ে আলোচনা, আমাদের দেশের সম্পর্কিত বিভিন্ন বিষয়, রাজনৈতিক সেক্টরে যে বিভিন্ন বিষয় আছে সেগুলো সবই তুমি মাঝে মধ্যে পরিবার থেকে জেনে থাকো, যেটা কিনা পরিবারের রাজনৈতিক কাজের মধ্যে পড়ে। মনস্তাত্ত্বিক কাজ, মনস্তাত্ত্বিক বলতে মানসিক যে বিষয়টা সেটা চলে আসে, অর্থাৎ পরিবারে থাকলে অনেক সময় তোমাদের তোমরা সমস্যার মধ্যে পড়ো, যেটা কিনা তোমরা পরিবারের সাথে গিয়ে আলোচনা করো, যেখান থেকে তোমাদের মন হালকা হয় এবং তোমরা মানসিকভাবে শান্তি পাও, সেই কাজটাও পরিবার করে থাকে। যেমন পরিবারের মায়া, মমতা, ভালোবাসা, এগুলো মানসিক চাহিদা পূরণ করে। মানসিক চাহিদার জন্য আমাদের অবশ্যই মায়া, মমতা, ভালোবাসা সবকিছুর দরকার হয়, যেটা কিনা আমরা একমাত্র পরিবার বা প্রিয়জন থেকে পেয়ে থাকি। এখন দুঃখ আনন্দ অন্যদের সাথে ভাগাভাগি করা, মনস্তাত্ত্বিক কাজের মধ্যে দুঃখ আনন্দ সবকিছু ভাগাভাগি করার অন্তর্ভুক্ত রয়েছে। কেননা যত দুঃখ হচ্ছে, বলা হয় না যে দুঃখ যত তুমি বলবা শেয়ার করবা তত বেশি হালকা হয়, সেটা। আর উদারতা, সহনশীলতা, সহমর্মিতা, এগুলো সবই হচ্ছে পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। এছাড়াও রয়েছে বিনোদনমূলক কাজ, অর্থাৎ পরিবারে থাকতে হলে মাঝে মধ্যে আমাদের পরিবারের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, তাদের সাথে একসাথে বসে খেলা করা, তাদের সাথে গল্পগুজব করা, এগুলো সবই হচ্ছে বিনোদনমূলক কাজ, যেগুলোর মাধ্যমে তুমি আনন্দ পেয়ে থাকো এবং তোমার মানসিক শান্তি পেয়ে থাকো। যেমন হচ্ছে গল্পগুজব, হাসি ঠাট্টা, গান বাজনা, টিভি দেখা, ঘুরতে যাও ইত্যাদি। এখন আমরা পড়ব হচ্ছে সমাজ। সমাজ বলতে সাধারণ অর্থে কি বোঝো? সমাজ বলতে বোঝায় এমন একটা অঞ্চল বা এমন একটা এলাকা যেখানে মানুষ হচ্ছে সংঘবদ্ধ হয়ে বসবাস করে, একত্র বসবাস করে এবং সেই বসবাসের পেছনে কিছু কারণ থাকে। যেমন সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়, তখনই তাকে আমরা সমাজ বলবো। কোনো কারণ ছাড়া কোথাও কেউ একত্রে বসবাস করে না, সেই জায়গায় অবশ্যই কারণ থাকতে হবে, আর তখনই আমরা সেটাকে কি বলবো? সমাজ বলবো। সমাজের কিছু বৈশিষ্ট্য আছে, মূলত সমাজের বৈশিষ্ট্য হচ্ছে 2টি। এক হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ থাকতে হবে এবং সেই সংঘবদ্ধতার পিছনে অবশ্যই কিছু সাধারণ কারণ থাকতে হবে। এছাড়া যেমন এই যে দেখো, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা এবং সেই সংঘবদ্ধতার পেছনে সাধারণ উদ্দেশ্য থাকা, এগুলো হচ্ছে সমাজের বৈশিষ্ট্য মুখ্য। এছাড়াও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে দেখো, ঐক্য, পারস্পরিকতা, অর্থাৎ সবাই সমানভাবে যখন মিলেমিশে কোনো কাজ করবে, তারপর হচ্ছে তাদেরকে সহযোগিতা করবে এবং একজন আরেকজনের প্রতি নির্ভরশীল থাকবে, সেগুলো সমাজের বৈশিষ্ট্য। এজন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। তারপর দেখো সমাজের সাথে মানুষের সম্পর্ক, অর্থাৎ সমাজের সাথে যে মানুষ একসাথে বসবাস করছে, এখানে তাদের সম্পর্কটা কি? অবিচ্ছেদ্য, অর্থাৎ যেটা বিচ্ছিন্ন করা সম্ভব নয় এবং বহুমুখী প্রয়োজন মেটায়। এই যে আমি একটু আগে বললাম তোমাদের যে সমাজের সংবদ্ধতার পিছনে কিছু কারণ থাকবে, অবশ্যই সেখানে একটি নির্দিষ্ট কারণ থাকে না, সেখানে বহু কারণ থাকে যেগুলো কিনা মানুষের বহুমুখী প্রয়োজন মেটায়, সেগুলোকে আমরা সমাজের সাথে মানুষের সম্পর্ক হিসেবে বিবেচিত করি। তারপর সমাজ তোমাকে নিরাপদ সামাজিক জীবন দান করে, যেটা কিনা একটা মানুষের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যেখানেই বেঁচে থাকো না কেন নিরাপদভাবে বাস করাই হচ্ছে তোমার মুখ্য বা প্রাধান্য বিষয়। সমাজের মাধ্যমেই মানুষ মানবীয় গুণাবলী এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়। সামাজিক মূল্যবোধ কোনটা? মূল্যবোধ বলতে তুমি কি বোঝো? মূল্যবোধ বলতে মানুষের যে বাহ্যিক আচার আচরণকে বোঝায় সেটা। তো সমাজ তোমাকে সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটায়, অর্থাৎ সমাজ থেকে উদ্ভূত যে মূল্যবোধটা আছে সেটার বিকাশকে ঘটায়। সমাজ সভ্য জীবনযাপনের আদর্শ, একটা সভ্য জীবনযাপন করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা তোমাকে সমাজ শিখিয়ে থাকে এবং মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ তৈরি করে। সমাজ একা একা তৈরি হয়নি, মানুষ কর্তৃক হচ্ছে এবং মানুষের প্রয়োজন কর্তৃক হচ্ছে সমাজ তৈরি হয়েছে। এজন্যই বলা হয়েছে মানুষ তার নিজের প্রয়োজনেই কি সমাজ তৈরি করে। আজকের ক্লাসটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী লেকচার ভিডিওতে এবং এই সকল বিষয়ের ক্লাস এবং লেকচার ভিডিও অথবা পিডিএফ পেয়ে যাবে আইটেক স্কুলের অ্যাপ বা ওয়েবসাইটে। তাই দেরি না করে ক্লাসের বিষয়গুলো নোট করে নাও এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।